করবো লড়বো জিতবো রে, করবো লড়বো রে, সত্যি করবো লড়বো নয়, করেছি লড়েছি জিতেছি। KKR জিতে গেল, IPL অভিযান শুরু করলো। একেবারে KKR এর প্রধান মালিক শাহরুখের সামনে যেভাবে জয় দিয়ে IPL অভিযান শুরু করলো, সত্যি প্রশংসনীয়। কিন্তু আপনাদেরকে বলে রাখি, IPL এর উদ্বোধনী বা প্রথম ম্যাচে যেভাবে KKR এর জয় পাওয়া একেবারে অভ্যাসে পরিণত হয়েছে। কারণ আগেও দেখেছি KKR চ্যাম্পিয়ন হতে না পারলেও প্রথম ম্যাচটা তারা কিন্তু হারে না, এটাই কিন্তু প্রমাণিত হয় বারবার। আজকেও কিন্তু ব্যতিক্রম হলো না। যদিও IPL এর আরও 13টা ম্যাচ বাকি রয়েছে গ্রুপ পর্বে, কি করবে KKR সেটা সময় বলবে। আপাতত KKR এর এই জয় দারুণ ব্যাপার এবং রুদ্ধশ্বাস জয় একেবারে বলাই যায়। কারণ এক সময় মনে হচ্ছিল যে ক্লাসেন হয়তোবা KKR এর হাত থেকে ইডেন গার্ডেন্সে KKR এর ঘরের মাঠ থেকে একেবারে KKR এর জয়টা ছিনিয়ে নিচ্ছে এবং সেই জয়ের কাঁটা হয়ে অবশ্যই সেই লড়াই কিন্তু বিফলে গেল ক্লাসেনের। যদিও তিনিও হাঁটছিলেন রাসেলের যে বিধ্বংসী ইনিংস, সেই পথে হাঁটার চেষ্টা করছিলেন। তিনিও রাসেলের মতোই বিধ্বংসী ইনিংস খেলার চেষ্টা করছিলেন, কিন্তু শেষ অবধি ব্যর্থ হলো তার লড়াই। আপনারা সঙ্গে থাকুন, এই মুহূর্তে আপনাদের সামনে যাচ্ছে কিনা সাউন্ড ঠিকঠাক বুঝতে পারছি না। অবশ্যই করেছি লড়েছি জিতেছি KKR এবং KKR এর এই জয় নিঃসন্দেহে ইডেন গার্ডেন্সে এবং এতগুলো দর্শকের সামনে, পাশাপাশি শাহরুখের সামনে, বাদশা বলিউড বাদশার সামনে এই জয়টা দারুণ এক প্রাপ্তি। এবং দর্শকরাও যারা KKR এর সমর্থক তারাও কিন্তু আনন্দ করতে করতে মাঠ ছেড়েছেন এবং এই জয় একটা দারুণ জয়। এবং আপনারা যারা যারা এই মুহূর্তে রয়েছেন প্লিজ লাইভে আসুন, একটু রিচ কম হচ্ছে, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে হয়তো। আপনাদের মূল্যবান কমেন্ট করতে থাকুন। আজকে জয়ের কী কারণে, কোন পথে নাইটদের জয় আসলো আর কোন পথে সানরাইজার্স হায়দ্রাবাদ তীরে গিয়েও তাদের তরি ডুবলো, সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো। পাশাপাশি আজকেও কিন্তু আর একটা ম্যাচ ছিল যেটা 3:30 থেকে শুরু হয়েছিল। পাঞ্জাব কিংস তারাও কিন্তু হারিয়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালসকে, অর্থাৎ পাঞ্জাবও কিন্তু তাদের ঘরের মাঠে, নতুন মাঠে তাদের জয় দিয়ে IPL অভিযান শুরু হয়েছে। পাশাপাশি KKRও তাদের হোম গ্রাউন্ডেই জিতে শুরু করলো IPL অভিযান এবং KKR এর এই জয়টা একটা দারুণ ব্যাপার। IPL এর তৃতীয় ম্যাচ ছিল KKR এবং হায়দ্রাবাদের এবং প্যাট কামিন্স আজকে যে মূল আকর্ষণ ছিল, অবশ্যই প্যাট কামিন্সের যে এত দাম, পাশাপাশি স্টার্কের যে প্রায় 25 কোটি টাকা দাম, অর্থাৎ এই যে দুই দামি ক্রিকেটার সবচেয়ে IPL ইতিহাসে, তাদের দুজনের একটা লড়াই ছিল। যদিও প্যাট কামিন্স হায়দ্রাবাদের ক্যাপ্টেন ছিলেন, কিন্তু স্টার্ক একেবারে হতাশ করলেন আমাদের। KKR জিতলেও স্টার্কের যে প্রায় 25 কোটি টাকা, 24 কোটি 75 লক্ষ টাকা দাম, তিনি তার মান মর্যাদা কিছুই রাখতে পারলেন না। তিনি একেবারে ডাহা ফেল হলেন। আজকে যদি পারফরমেন্স দেখা যায় সেক্ষেত্রে স্টার্ক একেবারে ডাহা ফেল। 4 ওভারে 53 রান দিয়েছেন, ভাবা যায় 4 ওভারে 53 রান দিয়েছেন, একেবারে লজ্জাজনক ব্যাপার। এবং এত দাম, তার উপর প্রত্যাশার চাপ বেশি ছিল, কিন্তু এত দাম পাওয়া নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে স্টার্কের মতো ক্রিকেটার কি এত দাম পাওয়ার কি যোগ্য? অবশ্যই নয়। অনেকে বলছিলেন যে এত দাম পাওয়ার যোগ্য নয়, অবশ্যই নয়। অতীতে আমরা দেখেছি ব্যাঙ্গালোরের হয়ে তিনি খেলেছেন, কিন্তু আহামরি যে খুব কিছু করেছেন এমনটা কিন্তু নয়। কারণ তিনি IPL খেলতে চান না, দেশকেই সময় দিতে চান, দেশের হয়ে খেলার জন্য তিনি বারবার মরিয়া হয়ে পড়েন। কিন্তু আজকে রাসেল ঝড় ছাপিয়ে ক্লাসেন ঝড় একেবারে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিল, কিন্তু তীরে এসে তরি ডুবলো হায়দ্রাবাদের। এবং ক্লাসেন যে মুহূর্তে আউট হয়ে গেল তারপরেও কিন্তু জেতার সুযোগ ছিল, কারণ শেষ বলে 5 দরকার ছিল। সেই বলটাও কিন্তু ক্যাপ্টেন প্যাট কামিন্স তিনি কিন্তু মিস করলেন এবং শেষ অবধি KKR ম্যাচটা জিতে গেল। আপনারা সঙ্গে থাকুন, এই মুহূর্তে আপনাদের ম্যাচ নিয়ে কিন্তু আলোচনা করব। দেখুন আজকে প্রথমে ব্যাট করেছে KKR এবং তারপরে কি হলো, নেটওয়ার্কের কি সমস্যা হচ্ছে আপনারা একটু বলবেন। বলবেন যে নেটওয়ার্কের যদি সমস্যা হয় আপনাদের মূল্যবান কমেন্ট কিন্তু করতে থাকুন, আপনাদের কমেন্টের উত্তর আমি দিতে থাকবো। এই মুহূর্তে আমি কলকাতা থেকে সাবিবুর খান রুয়েল রয়েছি। রুয়েল টিভি হচ্ছে বিশ্বের 1 নম্বর চ্যানেল, যেখানে নির্ভেজাল নিরপেক্ষভাবে নিউজ পরিবেশন করা হয়, শুধুমাত্র ভিউর জন্য নয়, একেবারে সত্য খবর আপনাদের সামনে পরিবেশন করা হয় এবং চুলচেরা বিশ্লেষণ কিংবা একেবারে ম্যাচের পুরো বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরা হয়। আজকের ম্যাচ যেখানে KKR প্রথমে ব্যাট করেছে, সেখানে একসময় দেখে মনে হচ্ছিল যে 150 রান পৌঁছাবে কিনা সন্দেহ রয়েছে, কিন্তু রাসেল এবং তার সঙ্গী রিঙ্কু সিং তিনি কিন্তু যেভাবে ধরে থাকলেন এবং রাসেল যেভাবে তার জাত চেনালেন, সেটা কিন্তু নিঃসন্দেহে এত বড় রান 209 রানের টার্গেট রাখতে সক্ষম হলো কলকাতা নাইট রাইডার্স। অবশ্যই KKR করবো লড়বো জিতবো রে, অবশ্যই করেছি লড়েছি জিতেছি রে। KKR এর এই জয় নিঃসন্দেহে
একটা বড় পাওনা, যদিও শাহরুখের সামনে এবং প্রথম ম্যাচ একটা বাড়তি প্রত্যাশা থাকে এবং নতুন কেকেআর অনেক ক্রিকেটাররা রয়েছে যারা নতুন এসেছে এবং শ্রেয়াস আয়ার অধিনায়ক হিসেবে ডাহা ফেল, যদিও ম্যাচটা জিতেছে কিন্তু তিনি অ্যাজ এ ব্যাটার রান করতে ব্যর্থ, তিনি 0 করেছেন। আজকের ম্যাচের বিশ্লেষণের প্রথমেই দেখে নেব যে কেকেআরের ব্যাটাররা কী করলেন। দেখুন, পরপর 32 রানে যেভাবে 3 উইকেট হারিয়ে ধুঁকছিল কেকেআর, প্রথমেই দেখছিলাম যে নারিন আউট হয়ে গেলেন, 4 বলে 2 করলেন, ভেঙ্কটেশ আয়ার 5 বলে 7 করলেন, শ্রেয়াস আয়ার ক্যাপ্টেন তিনিও আত্মসমর্পণ করলেন, প্যাভিলিয়নে ফিরলেন 2 বলে 0 রান করে। এবং সল্ট কিন্তু যাকে পরবর্তী সময় নেওয়া হয়েছে, সেই সল্ট আমাদের হতাশ করলেন না, তিনি 40 বলে 54 করেছেন, 3টে 6 মেরেছেন, 3টে 4 মেরেছেন। পাশাপাশি নীতিশ রানাও কিন্তু আমাদের হতাশ করেছেন, তিনি করেছেন 11 বলে 9 করেছেন, পাশাপাশি 17 বলে 35 রমনদীপ সিং তিনিও কিন্তু আমাদের হতাশ করেননি। রমনদীপ যে এরকম একটা অপ্রত্যাশিত ইনিংস খেলবে আমরা কিন্তু ঘুণাক্ষরেও টের পাইনি, এরকম একটা ইনিংস খেলতে পারে। তার ইনিংসটা সাজানো ছিল 4টে 6 এবং 1টি 4-এ, দুর্দান্ত ইনিংস ছিল। পাশাপাশি রিঙ্কু সিংয়ের যে সঙ্গ, 15 বলে যে 23 রানের ইনিংস, যদিও 3টে 4 ছিল মাত্র, কিন্তু রাসেলের সমস্ত কিছু যেন ছাপিয়ে গেছে রাসেলের এই ঝোড়ো ইনিংস। 25 বলে 64 রানের অপরাজিত ইনিংস, আপনাদেরকে আবারও বলে রাখি 25 বলে 64 রানের অপরাজিত রান করতে সক্ষম হলো কেকেআর। পাশাপাশি স্টার্কও কিন্তু একটা 4 মেরেছেন, 6 করেছেন 3 বলে। এবং যদি হায়দ্রাবাদের বোলারদের পারফরমেন্সের দিকে একবার নজর দিই, ভুবনেশ্বর কুমার কিন্তু এক্সপেন্সিভ, অনেক রান দিয়ে ফেলেছেন, 4 ওভারে 51 রান দিয়েছেন। মার্কো জ্যানসেন তিনি 3 ওভারে 40 দিয়েছেন। আমি দেখেছিলাম যে সেমিফাইনাল হয়েছিল দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যে, যে গত ওয়ার্ল্ড কাপের ইডেনে হয়েছিল, আমি দেখতে গেছিলাম, তখনও কিন্তু মার্কো জ্যানসেনকে 1 ওভার বল দেওয়া হয়েছিল প্রথমের দিকে, তিনি মার খেয়েছিলেন। এবং আজকেও ইডেন গার্ডেন্সে তিনি যেভাবে বেধড়ক মার খেলেন, 13.3 হচ্ছে তার ইকোনমি, অর্থাৎ এত মার খেয়েছেন। 3 ওভারে 40 রান দিয়েছেন, 4 ওভারে 51 রান দিয়েছেন, 12.8 ইকোনমি ভুবনেশ্বর কুমারের। নটরাজন 4 ওভারে 32, 3 উইকেট পেয়েছেন। নটরাজন কিন্তু দুর্দান্ত বল করেছেন। কামিন্স ক্যাপ্টেন হিসেবে 4 ওভারে 32, 1 উইকেট, মোটামুটি ভালো। মার্কান্ডে তিনি 4 ওভারে 39 রান দিয়ে 2 উইকেট পেয়েছেন। শাহবাজ আহমেদ 1 ওভারে 14 রান দিয়ে উইকেটই পাননি। অর্থাৎ বুঝতে হবে যে আজকে নটরাজনও কিন্তু দুর্দান্ত বল করেছেন, কিন্তু ক্যাপ্টেন কামিন্স তিনিও কিন্তু খারাপ বল করেছেন এমনটা কিন্তু নয়, কিন্তু শেষ বলে তিনি যদি ছক্কা হাঁকাতে পারতেন জিততে পারতো, শেষ বলটাই তিনি মিস করেছেন, শেষ অবধি হেরে গেল হায়দ্রাবাদ। এবং আজকে আপনাদেরকে বলে রাখি যে শেষ অবধি ম্যাচের যে শেষ ওভার, সেখানে মনেই হচ্ছিল যে কেকেআর ম্যাচটা হেরে যাচ্ছে। সেই জায়গা থেকে ম্যাচটা যেভাবে ঘোরালো কেকেআরের বোলার, যেভাবে ঘোরালো হার্ষিত রানা, অসাধারণ। তিনি 4 ওভারে 33 রান দিয়ে 3 উইকেট পেয়েছেন। শেষ ওভারে তার এরকম বোলিং দরকার ছিল, এরকম পারফরমেন্স দরকার ছিল, শেষ অবধি তিনি দুর্দান্ত বল করেছেন। এবং একবার নজর রাখবো যে হায়দ্রাবাদের ইনিংস কি, হায়দ্রাবাদের শুরুটা কিন্তু দুর্দান্ত হয়েছে। তারা 21 বলে 32 করেছেন মায়াঙ্ক আগারওয়াল, অভিষেক শর্মাও কিন্তু 19 বলে 32 করেছেন। এবং 20 বলে 20 করেছেন রাহুল ত্রিপাঠী, 13 বলে 18 করেছেন মার্ক্রাম। হেনরিক ক্লাসেনের ইনিংসটাও কিন্তু দুর্দান্ত, একেবারে কাছাকাছি, যেরকম রাসেল খেলছিলেন, এখানে 29 বলে 63 করেছেন, রাসেল 25 বলে 64 করেছেন। 11 বলে 15 করেছেন আব্দুল সামাদ, 5 বলে 16 শাহবাজ আহমেদ। এবং শেষ অবধি দেখলাম যে মিচেল স্টার্কের যে প্রায় 25 কোটির ক্রিকেটার, তিনি কিন্তু ডাহা ফেল, তিনিও কিন্তু 13.2 ইকোনমি তার, 4 ওভারে 53 রান দিয়েছেন। 4 ওভারে 53 রান দিয়েছেন মিচেল স্টার্ক। হার্ষিত রানা সেই জায়গায় 4 ওভারে 33 রান দিয়ে 3 উইকেট পেয়েছেন। ফেল মিচেল স্টার্ক, কিন্তু হার্ষিত রানা কিন্তু সাফল্য পেয়েছেন। বরুণ চক্রবর্তীর বোলিং পারফরমেন্সও কিন্তু একেবারে খারাপ, জঘন্য পারফরমেন্স। তিনি 4 ওভারে 55 রান দিয়ে 1 উইকেট পেয়েছেন। সুনীল নারিন সেই জায়গায় 4 ওভারে 19 রান দিয়ে 1 উইকেট। সুনীল নারিন কিন্তু সদ্য অবসর নিলেও কিন্তু তিনি যেভাবে পারফরমেন্স করছেন অসাধারণ। তিনি পেশাদারি লিগে, টি20 লিগে তিনি যে কতটা সেরা ক্রিকেটার, কতটা ভালো বোলার, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। এবং আন্দ্রে রাসেল 2 ওভারে 25 রান দিয়ে 2 উইকেট পেয়েছেন। আন্দ্রে রাসেলকে বরাবরই আমরা দেখতে পাই। দাদা ভালো আছেন? খুব ভালো আছি। সৌমিত্র মণ্ডল, খুব ভালো আছি, কমেন্ট করতে থাকো তোমাদের কোনো কোশ্চেন থাকলে। এবং সুনীল নারিনকে দেখলাম 4 ওভারে 19 রান দিয়ে 1 উইকেট পেতে। এবং আন্দ্রে রাসেলকে দেখলাম 2 ওভারে 25 রান দিয়েছেন। আন্দ্রে রাসেলকে বরাবরই আমরা দেখি তিনি মার খান, পাশাপাশি উইকেট তুলেন, তিনি কিন্তু উইকেট টেকার বোলার। যেমনটা মোহাম্মদ শামিকে আমরা দেখতে পাই, সেরকমই কিন্তু আন্দ্রে রাসেল কিন্তু মার খেলেও উইকেট পান। 2 ওভারে 18 রান দিয়েছেন। সুয়াস শর্মাকে কিন্তু ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবে নামানো হয়েছিল। এবং শেষ অবধি 4 রানে যে রুদ্ধশ্বাস জয়, শেষ বলে
রুদ্ধশ্বাস নাইটদের যে জয়, এই জয়টার জন্য অপেক্ষা করছিলেন শাহরুখ খান, কেকেআরের সমর্থকরা। কারণ ঘরের মাঠে যদি এই ম্যাচটা হেরে যেত, আপনাদেরকে বলে রাখি যে কেকেআর একেবারে পিছিয়ে পড়েছিল, কেকেআর একেবারে হেরেই যাচ্ছিল, এমনটাই কিন্তু আমিও ধরে নিয়েছিলাম যেভাবে ক্লাসেন বিধ্বংসী ইনিংস খেলছিলেন। এবং শেষ অবধি দাদা কেকেআরে বেঙ্গল প্লেয়ার আছে কি? কেকেআরে বেঙ্গল প্লেয়ার নেই, এই নিয়ে কিন্তু কখনো শাহরুখের সঙ্গে আমার দেখা হলে এই কোশ্চেনটা অবশ্যই করব। যেরকমটা অভিষেক পোরেলকে দেখলাম, তিনি কিন্তু দুর্দান্ত ইনিংস খেললেন, দিল্লি দেখতে পাচ্ছে, সৌরভ গাঙ্গুলি দেখতে পাচ্ছে, কিন্তু কেকেআরে কোনো বাঙালি ক্রিকেটারদের ওপর ভরসা রাখে না। এটা একেবারে জঘন্য ব্যাপার, খুব খারাপ লাগে এই ব্যাপারটা। কিন্তু কবে শুভবুদ্ধি হবে এবং এই ব্যাপারটা নিয়ে আমার মনে হয় একটা বড় কিছু আলোচনার দরকার আছে। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শাহরুখ খানের মধ্যে আলোচনা হওয়ার দরকার আছে যে কেকেআরে কেন বাঙালি ক্রিকেটার নেই। একসময় মনোজ তিওয়ারি ছিলেন, অশোক দিন্দা ছিলেন, সৌরভ গাঙ্গুলি ছিলেন, লক্ষ্মীরতন শুক্লা ছিলেন, শ্রীবৎস গোস্বামী ছিলেন, মোহাম্মদ শামিও ছিলেন, যদিও বাংলার হয়ে খেলেন, তিনি কিন্তু বাংলার ক্রিকেটার নন অবশ্যই। কিন্তু এই সময় কেকেআরে কোনো বাঙালি ক্রিকেটার নেই, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু, কোনটা কিন্তু নয়, বহু দিন থেকে কেকেআরে কেন বাঙালি ক্রিকেটার নেওয়া হয় না সেটা নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে। এবং আজকের ম্যাচের বিশ্লেষণ করলে যদি দেখা যায়, দেখুন আজকের ম্যাচের বিশ্লেষণ না করে কোথায় যাব, আর একটা ম্যাচ তো হয়েছে, কিন্তু আজকের ম্যাচের বিশ্লেষণ না করলে হবে কি করে। এবং পাশাপাশি আপনাদেরকে বলে রাখি, আজকে কিন্তু আন্দ্রে রাসেলকেই ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে। আন্দ্রে রাসেলকে কেন দেওয়া হবে না? দুটো উইকেট পেয়েছেন, পাশাপাশি এরকম বিধ্বংসী ইনিংস। দেখুন রাসেলের কিন্তু শেষ বছরটা ভালো যায়নি, রাসেল কিন্তু শেষবার ভালো খেলেননি। তারপর মনে করা হচ্ছিল রাসেল এবং নারিনকে ছেটে ফেলা হবে, কিন্তু না, কেকেআর টিম ম্যানেজমেন্ট তাদের উপর ভরসা রেখেছেন। পাশাপাশি রাসেলও কিন্তু বলে দিয়েছেন যতদিন ক্রিকেট খেলবেন কেকেআরেই খেলবেন, অর্থাৎ প্রত্যেকটা, যেরকম বিরাট কোহলিও বলছেন আরসিবি তিনি ছাড়বেন না, অর্থাৎ এতদিন ধরে খেলে একটা টিমের প্রতি ভালোবাসা জন্মে যায়, সেই টিম ছেড়ে যেতে চান না, যে কেকেআর ছেড়ে কোনো দিন যাবেন না। মনোজ তিওয়ারি শর্ট চ্যাম্পিয়ন হয়েছিল, হ্যাঁ সৌমিত্র মণ্ডল, আমার খুবই মনে আছে 2012 আইপিএলে সৌমিত্র মণ্ডল 2012 আইপিএলে মনোজ তিওয়ারি পরপর 2 4 মেরেছিলেন। তখন আমি খুব একটা বড় ছিলাম না, পরপর 2 4 মেরে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছিলেন। আমার খুব একেবারে চোখে ভাসছে এখনও। তো সেই দিনটা মনে পড়ে, মনোজ তিওয়ারি পরপর 2 4 মেরে যেভাবে কেকেআরকে চ্যাম্পিয়ন করেছিলেন, এটা একেবারে দুর্দান্ত, আমার চোখে একেবারে ভাসছে। এবং মনোজ তিওয়ারির উপর কেন, মনোজ তিওয়ারির কেরিয়ারও কিন্তু শেষ হয়ে গেছে। মনোজ তিওয়ারি একসময় চোটে ছিলেন, একসময় নিয়মিত জাতীয় দলের সুযোগ পেতেন, মানে ছিলেন 15 জনের স্কোয়াডে, কিন্তু জাতীয় দলের সুযোগ পেতেন না। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যখন তিনি সেঞ্চুরি করেছিলেন আমার মনে আছে, তারপর রঞ্জি ট্রফি খেলতে এসেছিলেন তামিলনাড়ুর বিরুদ্ধে, মেবি না দিল্লি, আমার ঠিক মনে পড়ছে না, 2011 সালে। কিন্তু তখন তার একটা দারুণ তিনি ফেমাস হয়ে গেছেন, সবাই চিনে গেছেন। কিন্তু তার আগে থেকে আমরা বাংলার ক্রিকেটারদের চিনতাম যারা খবর রাখতাম। কিন্তু মনোজ তিওয়ারিকেও কিন্তু আস্তে আস্তে নষ্ট করা হয়েছে, মনোজ তিওয়ারির বয়স হয়ে গেছে, এবারই কিন্তু রঞ্জি ট্রফি খেলে তিনি অবসর নিলেন। এবং বাংলায় কেকেআরে যে বাঙালি ক্রিকেটার নেই, এটা নিয়ে কিন্তু অনেক দিনের অভিযোগ। কিন্তু কি বলবো বলুন, এই সমস্ত কথা কেকেআর টিম ম্যানেজমেন্টের সঙ্গে সরকারিভাবে বা সরকারের কোনো লোক, মমতা বন্দ্যোপাধ্যায় বলুন, মুখ্যমন্ত্রী, কিংবা পশ্চিমবঙ্গের যে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের যারা রয়েছে তাদের সঙ্গে আলোচনা করা উচিত। যদিও তাদেরও কোনো হাত নেই, কারণ এটা ফ্র্যাঞ্চাইজি লিগ, স্টেডিয়াম ভাড়া করে খেলা হয়, সেক্ষেত্রে এইটা কোনোভাবেই বলা যাবে না। কিন্তু তবুও বলবো যে বাংলার ক্রিকেটারদের যদি সুযোগ না দেওয়া হয়, তাহলে কেকেআরটা কেন কলকাতাকে রিপ্রেজেন্ট করছে, কেন বাংলাকে রিপ্রেজেন্ট করছে, সেটা কিন্তু প্রশ্ন থেকেই যায়। এবং অবশ্যই এই নিয়ে আসবো, প্রত্যেক দিন এই নিয়ে আলোচনায় আসবো। এবং অনেকে কেকেআরের বাংলা ক্রিকেটার নেই বলে তারা অন্য টিমকে সাপোর্ট করে, মুম্বাইকে সাপোর্ট করে। যদিও এবছরই মুম্বাইয়ের ফ্যান ফলোয়ার্স কিন্তু কমে যাবে, কারণ যেভাবে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করা হয়েছে, রোহিত শর্মাকে সরিয়ে, একেবারে নির্দ্বিধায় বলা যায় এটা একেবারে অপমানজনক। দাদা শাহরুখ খানকে বলবেন তো অন্তত একটা রাখতে, না হলে চ্যাম্পিয়ন হবে না। অবশ্যই যে 2 বার চ্যাম্পিয়ন হয়েছে অবশ্যই বাঙালি ক্রিকেটার ছিল, এটা একেবারে দারুণ ব্যাপার, আর রাখা উচিত। আমিও বলবো যে কেকেআরে বাঙালি ক্রিকেটার না রাখলে মানায় না, বাংলাকে যেখানে রিপ্রেজেন্ট করছে, কেকেআরে বাঙালি ক্রিকেটার না থাকলে কি করে হবে। প্লিজ একটু রুয়েল টিভিটা ফলো করে নিন, রুয়েল টিভিতে কমেন্ট করতে থাকুন। রিচ কেন করছে না বুঝতে পারছি না, আপনারা একটু শেয়ার করুন, প্লিজ শেয়ার করে দিন। দেখুন আজকে কেকেআরের যে জয়, নিঃসন্দেহে খুবই বড় জয় এবং রুদ্ধশ্বাস জয় বলা যেতে পারে। এত বড় রান চেজ করাও এত সহজে জয় ছিনিয়ে নেওয়ার মুখে ছিল হায়দ্রাবাদ, কিন্তু শেষ অবধি হয়তো পারল না। কিন্তু
হায়দ্রাবাদ ম্যাচটা হারেনি আর কলকাতা ম্যাচটা জেতেও নি। হয়তো অফিসিয়ালি হার জিত থাকে, অফিসিয়ালি হয়তো কেকেআর জিতেছে, কিন্তু এখানে হায়দ্রাবাদ দুর্দান্ত খেলেছে, কিন্তু সমস্ত কিছু ছাপিয়ে গিয়েও 4 রান হোক আর 1 রান হোক জয়ই, এবং কেকেআর শেষ অবধি শেষ হাসি হাসলো, এবং শাহরুখ খানের সামনেই কেকেআরের এই জয়, এবং মেন্টর হিসেবে গৌতম গম্ভীরকে ফিরিয়ে আনা হয়েছে কেকেআরের 10 বছরের ট্রফি খরা কাটানোর জন্য। কিন্তু কতটা সফল হবে সেই সিদ্ধান্ত নাকি বুমেরাং হয়ে দাঁড়াবে সেটা সময় বলবে। আপাতত আজকে কেকেআরের যে 4 রানে জয় সেটা নিয়ে আবার পরে আসবো, কিন্তু তার আগে আজকে দেখে নেব যে সেকেন্ড ম্যাচ আইপিএলের বা আজকের প্রথম ম্যাচ যেটা ছিল সেই ম্যাচে কি হয়েছিল। দেখুন, প্রথমে কিন্তু ব্যাট করেছিল দিল্লি ক্যাপিটালসও কিন্তু প্রথম দিকে রান করতে ব্যর্থ হচ্ছিল, যদিও 21 বলে 29 করেছিলেন ওয়ার্নার, মিচেল মার্কস 12 বলে 20 করেছিলেন, শাই হোপ 25 বলে 33, 13 বলে 18 প্যান্ট কিন্তু ঋষভ প্যান্ট ফিরেই কিন্তু একটা দুর্দান্ত 2 4 মেরেছেন, মোটামুটি ভালো খেলেছেন। 7 বলে 3 করেছেন ভুই, স্টাবস করেছেন 8 বলে 5, অক্ষর প্যাটেল 13 বলে 21 এবং সুমিত কুমার 9 বলে 2 করেছেন। অভিষেক পোড়েল এই ইনিংসটা কিন্তু 2 6 এবং 4 4 মেরেছে। অভিষেক পোড়েল কিন্তু বাংলার ছেলে স্টার্ককে নিয়ে অবশ্যই বলবো, একটু সঙ্গে থাকুন। এবং অভিষেক পোড়েল 10 বলে 32 করেছেন, কুলদীপ যাদব 2 বলে 1 করেছেন। এবং বোলিং পারফরমেন্স স্যাম কারান 1 ওভারে 10 রান দিয়েছেন, অর্শদীপ 4 ওভারে 28 রান দিয়ে 2 উইকেট পেয়েছেন, দুর্দান্ত বল করেছেন। রাবাডা 4 ওভারে 36 রান দিয়ে 1 উইকেট, মোটামুটি ভালো। হরপ্রীত ব্রার তিনি 3 ওভারে 14 রান দিয়ে 1 উইকেট, রাহুল চহর 4 ওভারে 33 রান দিয়ে 1 উইকেট, হর্ষল প্যাটেল 4 ওভারে 47। হর্ষল প্যাটেল কিন্তু ব্যাঙ্গালোরে ছিলেন, তাকে এইবার ছেড়ে দেওয়া হয়েছে, এবং হর্ষল প্যাটেল এখানেও কিন্তু হতাশ করেছেন। 11.8 হচ্ছে তার ইকোনমি, 4 ওভারে 47 রান দিয়ে 2 উইকেট পেলেও কিন্তু খুব একটা ভালো বল করতে পারেননি। এবং যদি রান চেজ যে সাকসেসফুল রান চেজ যে করেছে, নিচে বন্ধ করা আছে মনে হয়, দেখো হর্ষল প্যাটেল যেভাবে বিধ্বংসী, হর্ষল প্যাটেল যেভাবে খারাপ বোলিং করলেন, অবশ্যই এটা একেবারে চিন্তায় রাখবে। পাশাপাশি যদি দেখা যায় যে পাঞ্জাব কিংসের ইনিংসটা, সেখানে 16 বলে 22 করেছেন শিখর ধাওয়ান, পাশাপাশি জনি ব্রেস্টও কিন্তু আশাহত করেছেন, 3 বলে 9 করেছেন। এবং প্রভু সিমরান তিনি 17 বলে 26 করেছেন, কিন্তু শ্যাম কারান দুর্দান্ত ইনিংস খেলেছেন, 47 বলে 63। হয়তো শেষ অবধি তিনি টিকে ছিলেন না, কিন্তু তারপরেও বলবো তিনি কিন্তু দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন। 9 বলে 9 জিতেশ শর্মা আউট হয়ে গেছেন। লিভিংস্টনও কিন্তু দুর্দান্ত, তার এই ইনিংসটার জন্যই, অপরাজিত ইনিংসটার জন্যই কিন্তু জিতেছে পাঞ্জাব। তিনি 21 বলে 38 করেছেন, 3টে 6, 2 4 মেরেছেন। এবং শেষ অবধি দেখা গেল খলিল আহমেদও কিন্তু 4 ওভারে 43 রান দিয়ে 2 উইকেট পেয়েছেন। ঈশান্ত শর্মা 2 ওভারে 16 রান দিয়ে 1 উইকেট পেয়েছেন। মিচেল মার্কস 4 ওভারে 52 রান দিয়ে ভীষণ মার খেয়েছে, 13 ইকোনমি। এবং অক্ষর প্যাটেল 4 ওভারে 25 রান দিয়েছেন, ভালো বল করেছেন উইকেট না পেলেও। এবং কুলদীপ যাদব 4 ওভারে 20 রান দিয়ে 2 উইকেট পেয়েছেন। সুমিত কুমার 1 ওভার 2 বল করে 19 রান দিয়েছেন। অর্থাৎ শেষ অবধি 4 উইকেটে জয় পেয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। তাদের নতুন ঘরের মাঠে তারা এই জয় পেয়েছে, এবং নিঃসন্দেহে এই জয় অবশ্যই তাদের মনোবল বাড়াবে নতুন স্টেডিয়ামে খেলে। এবং তাদের যে আইপিএল অভিযান এইভাবে শুরু হলো, সেটাও কিন্তু একটা দুর্দান্ত ব্যাপার, যে আইপিএল অভিযান সবাই জয় দিয়ে শুরু করতে চায়, তাও আবার যদি হয় ঘরের মাটিতে, তাহলে তার কথাই নেই। সেরা বোলার কাকে বলবেন? এই বছরে মোহাম্মদ শামি থাকছেন না, চোট পেয়েছেন। অর্থাৎ মোহাম্মদ শামির যে উইকেট টেকার যে বোলার, মোহাম্মদ শামি কিন্তু এই বছরে থাকছেন না, অর্থাৎ তার যে সম্ভাবনা ছিল সেটা একেবারে শেষ। শ্যাম কারান আজকে হয়তো ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন আজকে যে পাঞ্জাব এবং দিল্লি ক্যাপিটালসের ম্যাচে। এবং এবছরের সেরা বোলার যদি বলা যায়, রশিদ খান উইকেট পেতে পারেন, স্পিনার থেকেই বেশি উইকেট পেতে পারেন এবার। আমার মনে হচ্ছে স্পিনার থেকে বেশি উইকেট পাবে, তাই মনে হচ্ছে। এবং অবশ্যই আপনি যেটা বললেন যে দেখি সৌমিত্র যেটা বললে, দাদা ভালো দেখি আইপিএলের সেরা বলার, আর একটা কি কোশ্চেন, শাহরুখ কি বললেন, মিচেল স্টার্ককে নিয়ে একজন সৌমিত্র ভাই বলতে বলেছে যে মিচেল স্টার্ক হচ্ছে যেভাবে তাকে 24 কোটি 75 লক্ষ টাকায় কেনা হয়েছে, সেটা একেবারে বিশেষজ্ঞরাও বলেছেন, ক্রিকেট বিশেষজ্ঞরা যারা রয়েছেন তারাও বলেছেন যে মিচেল স্টার্ককে এত দাম দিয়ে কেনাটা একেবারে বোকামি।
কতটা বোকামি প্রথম ম্যাচেই বোঝা গেল, একেবারে বোকামি। এবং আরও 13টা ম্যাচ রয়েছে গ্রুপ পর্বে, যদি প্লে অফে না ওঠে সেক্ষেত্রে যে 13টা ম্যাচ রয়েছে, স্টার্কের আইপিএল পারফরমেন্স খুব একটা আহামরি ভালোও নয়। অতীতে আমি দেখেছি যে ব্যাঙ্গালোরের হয়ে খেলেছেন, তারপরেও তিনি খেলতে পারেননি, ভালো বল করতে পারেননি। তিনি দেশের হয়ে খেলতে বেশি পছন্দ করেন, আইপিএলকে সবসময় স্কিপ করার চেষ্টা করেন। এবং দেখুন এই জায়গায় দাঁড়িয়ে স্টার্ককে এত দামে কেনাটা বোকামি। স্টার্ক সব ম্যাচ খেলার সুযোগ পাবেন কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, কারণ এইরকম বোলার চলবে না। এরকম যদি মার খেতে থাকেন, 50-এর ওপর যদি রান দেন, তাহলে যতই টাকা দিয়ে কেনা হোক না কেন, ডাহা ফেল, তারপরে কিন্তু বাকি ম্যাচগুলোতে কন্টিনিউ করা হবে না। হয়তো আরেকটা ম্যাচে সুযোগ দেওয়া হবে, তারপরেও যদি তিনি নিজেকে পারফরমেন্স দেখাতে না পারেন, নিজেকে প্রমাণ করতে না পারেন, তারপরে কিন্তু উপচে পড়ে যেতে পারে মামা, বুঝতে পেরেছ? একটু দেখবে ওইখানে বসো। তো এই জায়গা থেকে রাসেলের উপর যে ভরসা রেখেছে, একসময় মনে হচ্ছিল কেকেআর হয়তো ছেড়ে দেবে রাসেলকে, কিন্তু টিম ম্যানেজমেন্ট ভরসা রেখেছে রাসেলের ওপর। আর এই ভরসার জায়গা থেকে রাসেল তার ভরসা রাখলেন, তার নিজের কনফিডেন্ট কতটা, রাসেল কোন মাপের খেলোয়াড়, রাসেল কতটা, রাসেল মাসেল কেন বলা হয়, কতটা বিধ্বংসী। এবং রিঙ্কু সিংও কিন্তু তারকা হয়ে উঠেছেন। অর্থাৎ আপনাদের বুঝতে হবে যে কেকেআর টিমটা অনেক পরিণত হয়েছে। বোলিং ডিপার্টমেন্ট, স্পিনিং ডিপার্টমেন্ট ভালো হলেও পেস বোলিং লাইন আপ খুব একটা ভালো না। কামিন্সকে হয়তো ছেড়ে দিয়েছে, তিনি ক্যাপ্টেন হয়েছেন হায়দ্রাবাদের, কিন্তু তারপরেও বলবো এই যে কেকেআরের পেস বোলিং ডিপার্টমেন্ট, সেটা মোটেও খুব একটা ভালো এমনটা কিন্তু নয়। মামা আলু দাও। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে বুঝতে হবে যে কেকেআরের এই যে জয়, সেটা নিঃসন্দেহে আত্মবিশ্বাস জাগাবে। এবং প্রথম ম্যাচে জয়, শাহরুখের উপস্থিতিতে যদি হার হতো তাহলে অনেকটাই ভেঙে পড়তো শাহরুখ, হয়তো পরের ম্যাচগুলোতে আর আসতেনি না। অর্থাৎ শাহরুখ খানের উপস্থিতিতে কেকেআরের এই জয় একেবারে এগিয়ে রাখবে। এবং আপনাদেরকে আরেকবার বলি যে কালকে দেখুন, কালকেও কিন্তু দুটো ম্যাচ রয়েছে। আপনাদেরকে বলে রাখি, কালকে দুটো হাই ভোল্টেজ ম্যাচ। আপনারা যারা দেখছেন এই মুহূর্তে, যদি রাসেলের থাকে তাহলে ওয়েস্ট ইন্ডিজের দলে পাকা হবে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দেখুন, ওয়েস্ট ইন্ডিজে যারা খেলে, ভালো ক্রিকেটার হলেই যে ওয়েস্ট ইন্ডিজ দলে সুযোগ পান এমনটা কিন্তু নয়। চুক্তির উপর ডিপেন্ড করে। তাদের বোর্ডের সঙ্গে সবসময় ঝামেলা চলে। কে কমেন্ট করেছে? সৌমিত্রই মনে হয়, হ্যাঁ সৌমিত্র। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে একটা ডামাডোল চলছে সবসময়, যেভাবে ভালো ক্রিকেটার নয়, তাদের ভালো ক্রিকেটারের থেকে যারা পেশাদারি লিগ খেলে, রাসেল বলুন, নারিন তো অবসর নিয়ে নিয়েছেন, কিন্তু রাসেল টি-20 ওয়ার্ল্ড কাপে খেলবেন, তাকে ঢোকানো হয়েছে টি-20 দলে। আপনারা জানেন যে সিরিজ কিন্তু তিনি খেললেন, সেদিনও খেললেন, আমি দেখলাম। তো রাসেল কিন্তু খেলবেন টি-20 ওয়ার্ল্ড কাপে, কিন্তু নারিন তো অবসর নিয়েছেন। এই জায়গা থেকে আপনাদেরকে বুঝতে হবে যে আন্দ্রে রাসেল টি-20 ওয়ার্ল্ড কাপে খেলবেন, তাদের নিজের দেশে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, কিন্তু বাকি অনেক ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজ দলে সুযোগ পান না। যেমন হেটমায়ারের সঙ্গে ঝামেলা হয়, ওয়ানডে ওয়ার্ল্ড কাপের সময় তিনি ঠিক টাইমে পৌঁছাননি বলে তাকে বাদ দেওয়া হয়েছিল। অর্থাৎ এরকম নানান কাণ্ড কারখানা আমরা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে দেখতে পাই। তারা যেরকম প্রথমবার দুবারের বিশ্বকাপ জয়ী দল, তারা কিনা এইবার ওয়ানডে ওয়ার্ল্ড কাপে সুযোগই পায়নি। এটা একেবারে তাদের জন্য খারাপ একটা খবর ছিল। এবং টি-20 ওয়ার্ল্ড কাপ হোস্ট কান্ট্রি হিসেবে তারা খেলবে, কিন্তু রাসেল বিশ্বকাপে অটোমেটিক চয়েস। এই মুহূর্তে দাঁড়িয়ে তাকে ফেরানো হয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। জুন মাস থেকে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, সব খবর কিন্তু রয়্যাল টিভিতে আপনারা দেখতে পাবেন। যারা এই মুহূর্তে দেখছেন, প্লিজ একটু রয়্যাল টিভিটা ফলো করে নিন, একটু শেয়ার করে দিন। একটু চ্যানেলটা রিচ ডাউন হয়ে গেছে, অনেক দিন ধরে ভিডিও করা হয় না। নিরপেক্ষভাবে কোনোভাবে ভিউ পাওয়ার জন্য নয়, একেবারে সঠিক খবর পরিবেশন করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আর এই খবর যদি নির্ভেজাল হয় তাহলে তার কথাই নেই। আপনি কি চান যে একটা রং চড়িয়ে খবর জানতে, যে খবরটা শুনে আপনার মন ভালো হয়ে যাবে, কিন্তু পরবর্তী সময় আপনি শুনলেন সেই খবর মিথ্যে? তার থেকে সেই খবর, মিথ্যা খবর শুনে সাময়িক আনন্দের থেকে আমার মনে হয় সত্যি খবরটা আপনাদের সামনে পরিবেশন করা খুব দরকার, আপনাদের কাছে পৌঁছানো খুব দরকার। কালকে দুটো হাই ভোল্টেজ ম্যাচ, যেটা বিকেলবেলায় রাজস্থান রয়্যালস এবং লখনৌ, প্রথম ম্যাচটা জয়পুরে রয়েছে এবং দ্বিতীয় ম্যাচটা রয়েছে গুজরাট এবং মুম্বাই ইন্ডিয়ান্সের। অর্থাৎ সেই ম্যাচটা হচ্ছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে 7:30 থেকে শুরু হবে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে, যেখানে প্রাক্তন যে ক্রিকেটার, টাইটানের যে ক্যাপ্টেন, মানে গুজরাট টাইটানের যে ক্যাপ্টেন
হার্দিক পান্ডিয়া তিনিও তার পুরনো দলে ফিরে গিয়েছেন একেবারে টাকার লালসায় পড়ে, এবং সেই প্রলোভনে পা বাড়িয়েই রোহিত শর্মাকে হারাতে হয়েছে অধিনায়কত্ব। এরপরে কি বলবেন? গুজরাট টাইটান্সের এগেনস্টেই তিনি খেলবেন অ্যাজ এ ক্যাপ্টেন। রোহিত শর্মা ক্যাপ্টেন নেই, গুজরাটের গিল ক্যাপ্টেন্সি করবেন। কালকে হাড্ডাহাড্ডি লড়াই হবে। প্রথম ম্যাচটা রাজস্থান এবং লখনৌ। রাজস্থানে ম্যাচ রয়েছে, যেরকমটা রাজস্থানের জস বাটলার, জয়সওয়াল, সঞ্জু স্যামসন রয়েছেন, তিনি ক্যাপ্টেন এবং কিপার। সিমরন হেটমায়ার রয়েছে, ধ্রুব জুরেল রয়েছেন, যিনি উইকেট কিপার হিসেবে টেস্টে খেলতে দেখলাম। সিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, রবমন পাওয়েল, রিয়ান পরাগ রয়েছে, এরকম আশ্বিন রয়েছেন, আবেশ খান, ট্রেন্ট বোল্ট, অনেক ক্রিকেটাররা রয়েছেন। রাজস্থান টিমও কিন্তু খুব ভালো। সেরকমই লখনৌ সুপার জায়ান্টে রয়েছে দেবদূত পাডিক্কাল, কুইন্টন ডিকক, দীপক হুদা, কেএল রাহুল ক্যাপ্টেন উইকেট কিপার হিসেবে, নিকোলাস পুরান, মার্কাস স্টয়নিস, কুনাল পান্ডিয়া, রবি বিষ্ণয়, মহসিন খান, নবীনুল হক, অনেক তারকা ক্রিকেটাররা রয়েছেন। কালকে ম্যাচ বিকেল 3:30 থেকে শুরু হবে এই ম্যাচটা, অর্থাৎ রাজস্থান এবং লখনৌ। তারপরেই রয়েছে রাত 7:30 থেকে যে ম্যাচটা নরেন্দ্র মোদী স্টেডিয়াম হবে, গুজরাট টাইটান্স এবং মুম্বাই ইন্ডিয়ান্সের। নতুন কিছু দেখবেন, যেখানে গুজরাট থেকে মুম্বাই চলে গিয়েছেন পুরনো দলে, ক্যাপ্টেন হিসেবে ফিরেছেন হার্দিক পান্ডিয়া, পাশাপাশি গিলও কিন্তু ক্যাপ্টেন পেয়েছেন গুজরাট টাইটান্সের। অর্থাৎ বেশ কিছু বদল। রোহিত শর্মার ক্যাপ্টেন্সি ছাড়া অ্যাজ এ ক্রিকেটার হিসেবে, অ্যাজ এ ওপেনার হিসেবে তিনি খেলবেন, কিন্তু লড়াইটা জমজমাট হবে, এটাই কিন্তু বলাই যায়। রোহিত শর্মা, ঈশান কিষান, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, টিম ডেভিড, নিহাল ওয়ার্দি, মোহাম্মদ নবী, পীয়ূষ চাওলা, কোয়েটজি। আমার কোয়েটজি খুব ভালো পছন্দের ক্রিকেটার। সাউথ আফ্রিকার অলরাউন্ডার জসপ্রীত বুমরা রয়েছেন, লিক উড রয়েছেন, সূর্যকুমার যাদব, শ্রেয়াস গোপাল। গুজরাটেরও রয়েছেন শুভমন গিল, ঋদ্ধিমান সাহা, সাই সুদর্শন, ডেভিড মিলার, বিজয় শঙ্কর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, জোশুয়া লিটিল কিন্তু আয়ারল্যান্ডের রয়েছেন, মোহিত শর্মা, উমেশ যাদব, নূর আহমেদ, কেন উইলিয়ামসন ফিরেছেন। গত বছর কিন্তু চোট পেয়ে তিনি ছিটকে গিয়েছিলেন, এবছরে কিন্তু তিনি খেলছেন। অর্থাৎ এবছরে যাতে চোট পেয়ে তিনি ছিটকে না যান, সেটাই কিন্তু আমরা চাইবো। হয়ে গেছে তো, সেটাই চাইবো। এবং দুর্দান্ত একটা ম্যাচ, দুটো ম্যাচ কিন্তু কালকে রয়েছে, এবং সেই ম্যাচ দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছি। যারা যারা এই মুহূর্তে দেখছেন তারা প্লিজ একটু রুয়েল টিভিটা শেয়ার করুন। রুয়েল টিভিতে প্রতিনিয়ত খবর কিন্তু শেয়ার করা হয়। আপনাদেরকে আবারও বলছি, কালকে দুটো হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে, কিন্তু তার আগে অবশ্যই আজকের লাইভ কিন্তু শেষ করতেই হবে। কেকেআর যেভাবে জিতলো, শাহরুখ খানের উপস্থিতিতে, কিং খানের উপস্থিতিতে, বলিউড বাদশার উপস্থিতিতে, এই জয় বিরাট পাওনা। কিন্তু কেকেআরের প্রথম ম্যাচ জয় একেবারে অভ্যাসে পরিণত হয়েছে। কেকেআর প্রতিবারই যেভাবে জেতে প্রথম ম্যাচ, কিন্তু তারপরেই কোন ঠাসা হয়ে পড়ে। দেখতে যাবো ইডেনে, যদি তুমি টিকিট গিফট করো আমার। অবশ্যই টিকিট পেলে চেষ্টা করব। টিকিট পাওয়া খুব মুশকিল, বুক মাই শো থেকে কাটতে হয় টিকিট খুব তাড়াতাড়ি। যদিও 7 এপ্রিল অবধি টিকিট দেওয়া হয়েছে, ইডেনের ম্যাচই নেই, আজকের ম্যাচটা ছিল। এবং তারপরে যেখানে লোকসভা নির্বাচন হচ্ছে 19 তারিখ থেকে শুরু হচ্ছে, এবং 4 জুন অর্থাৎ আইপিএল শেষ হওয়ার পরেই ভোটের নির্বাচনের যে ফলাফল প্রকাশিত হবে। কিন্তু তারপরে 7 তারিখের পর থেকে আইপিএল কবে হবে এখনও কিন্তু ঘোষণা করা হয়নি। মনে করা হচ্ছে দেশেই হবে, যেখানে যেখানে যেদিন নির্বাচন থাকবে তারপরে সেখানে নির্বাচন যেখানে থাকবে সেখানে ম্যাচ দেবে না, নির্বাচন না থাকলে সেখানে ম্যাচ দেবে, এইভাবে শিডিউল করা হবে। তাতে কিন্তু বিসিসিআইয়ের একটু টাইম লাগছে, অর্থাৎ এই টাইমটা নিতে হচ্ছে লোকসভা নির্বাচনের জন্য। আমরা দেখেছিলাম 2009 সালে পুরো আইপিএলটাই দক্ষিণ আফ্রিকাতে চলে গিয়েছিল। 2014 সালে প্রথম 5টা ম্যাচ প্রত্যেক দলে, সেটা আরব আমিরশাহীতে হয়েছিল, সংযুক্ত আরব আমিরশাহী, সেখানে 5-5টা ম্যাচ হয়েছিল প্রত্যেকটা দলের। তারপরে বাকি 9টা ম্যাচ কিন্তু ইন্ডিয়াতে হয়েছিল 2014 লোকসভা নির্বাচনের সময়। এবার 2019 নির্বাচনের সময় যদি বলা যায়, সেক্ষেত্রে পুরোটাই কিন্তু ভারতে হয়েছিল। আপনাদেরকে বলি, পুরোটাই কিন্তু ভারতে হয়েছিল 2019 লোকসভা নির্বাচনে, এবং 2024-এ এইবার কিন্তু ভারতেই হবে বলে বিসিসিআই সূত্রে জানানো হয়েছে। একটা টিম দাও না ড্রিম 11-এ। সৌমিত্র, অবশ্যই তোমাকে এই নিয়ে পার্সোনালি কথা বলবো। অবশ্যই কালকের টিম কি হবে এই নিয়ে আলাদা ভিডিও করতে হবে। এখন আপাতত বলা সম্ভব হচ্ছে না কালকের প্লেইং 11 কী হবে। তোমাকে আমি একটু পার্সোনালি বলে দেবো। টিম 11-এর জন্য আলাদা একটা ভিডিও করতে হবে এই মুহূর্তে, আর আমাকে আর ভোরে উঠতে হবে। আমাদের এখন রমজান সময় চলছে, তো সেই জন্য লাইভ আজকে শেষ করতে হবে। খুব ভালো থাকবে সবাই। আর কেকেআরের এই জয়, এই রুদ্ধশ্বাস জয়, এরকমই জয় দেখতে আমরা অভ্যস্ত। আজকের ম্যাচটা কোনোভাবেই কেকেআর জিততে পারে বলে আমার মনে হচ্ছিল না শেষের দিকে, কিন্তু প্রথম দিকে এত টোটাল করার পর কেকেআর জিততে পারে বলে মনে করা হচ্ছিল, কিন্তু শেষ অবধি সেই যে এত বড় রান, সেটা কিন্তু ধরে রাখতে
ইনিংস খেলছিল ক্লাসেন, সেটা কিন্তু নাও, ক্লাসেন যেভাবে বিধ্বংসী ইনিংস খেলছিল তাতে কিন্তু অসাধারণ একটা ব্যাপার ছিল, এবং ক্লাসেনের এই ইনিংসটা কিন্তু মনে থাকবে। ক্লাসেন যেখানে 63 করেছেন, রাসেলও 64 করেছেন, অর্থাৎ আন্দ্রে রাসেলের পথেই ক্লাসেন হাঁটার জন্য মরিয়া ছিলেন, কিন্তু শেষ অবধি তিনি শেষ হাসি হাসতে পারলেন না। শেষ অবধি যেভাবে শেষ ওভারে আউট হলেন, সত্যি হার্ষিত রানা যেভাবে শেষ ওভারে বল করলেন দুর্দান্ত। এরকম বলই দরকার ছিল এবং এরকম পারফরমেন্সই দরকার ছিল। এবং গতকালের পারফরমেন্সে একটু নজর দিই, মুস্তাফিজুর রহমান, বাংলাদেশের খবর না বললেই নয়, বাংলাদেশের মুস্তাফিজুর রহমান হচ্ছে একমাত্র বাংলাদেশের ক্রিকেটার, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশ থেকে এবং চেন্নাইয়ের হয়ে খেলছেন, এবং তার উপর যে ভরসা রাখা হয়েছে, মাহির ছত্রছায়ায় এসে তিনি বদলে গেলেন, এইটা কিন্তু বিরাট একটা পাওনা। কারণ হচ্ছে মুস্তাফিজুর রহমান যেভাবে সাম্প্রতিককালে তার পারফরমেন্স দেখছিলাম, একেবারে চোখে পড়ার মতো না, ডাহা ফেল। ওর থেকে তাসকিন আহমেদ, শরীফুল ইসলামকে আমাকে বলার খুব ভালো লাগে, ব্যাটও করতে পারেন তাসকিন আহমেদ, কিন্তু তারপরেও মুস্তাফিজুর রহমানের এক্সপিরিয়েন্সের জন্য বা আইপিএল খেলার যে এক্সপিরিয়েন্স রয়েছে সেইটার জন্য তাকে নেওয়া হয়েছে, এবং তিনি প্রতিদান দিলেন যে কিভাবে ভালো বল করতে হয়, এবং 4-4টে উইকেট, মূল্যবান উইকেট কিন্তু তিনি তুলে নিয়েছেন। এইটাই দরকার ছিল, যে বাংলাদেশের ক্রিকেটারদের উপর ভরসা পায় না বিসিসিআই, আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলোও ভরসা পায় না, কারণ আমরা দেখেছিলাম যে 2009 সালে মাশরাফি মর্তুজাকে নেওয়া হয়েছিল, 1 ওভারে 24 খেয়েছিলেন, রোহিত শর্মা বেধড়ক পিটিয়েছিলেন, তারপর থেকে বাংলাদেশের ওপর আস্থা হারিয়েছে। অতীতে আশরাফুলও ছিলেন, যদিও আশরাফুল তিনিও কিন্তু স্পট ফিক্সিংয়ের জন্য তার কেরিয়ার শেষ হয়ে যায়। পাশাপাশি সাকিব আল হাসান নিয়মিত সদস্য ছিলেন, কিন্তু এই বছরে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন। তাসকিনের খেলার ইচ্ছে রয়েছে, যদিও বোর্ড কিন্তু তাকে পারমিশন দেয়নি। শরীফুলেরও ইচ্ছা ছিল, অনেক ক্রিকেটারের ইচ্ছা ছিল, কিন্তু বোর্ড থেকে পারমিশন দেয় না। কিন্তু একমাত্র মুস্তাফিজুর রহমানকে পারমিশন দেয়, দাদা একটা প্লাস্টিক বলের ক্রিকেট ব্যাট কিনবো, তুমি যদি কিনে দাও তোমার সঙ্গে দেখা করব। যাই হোক, প্লাস্টিক খেলা কিন্তু আমাদের ওখানে খুব হয়, আমাদের যেখানে দেশের বাড়ি মুর্শিদাবাদে, সেখানে পিং পং নাইট খেলা রয়েছে, ঈদের দিন রাতেও খেলা রয়েছে, সেখানে খেলতে যাব, সেরকমই ব্যাপার। তো প্লাস্টিকে আমরা শর্ট বাউন্ডারি খেলি রাতের দিকে, তো প্লাস্টিকে খেলার খুব অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি কলকাতায় যদি খেলি সেক্ষেত্রে তো টেনিস বলে খেলি, ময়দানে খেলি। আমি কলকাতার পার্ক সার্কাসে থাকি, তো সেখানে ফুল হ্যান্ডে বা টেনিস বলে শর্ট হ্যান্ডেও খেলি, তো খুবই ভালো লাগে। এরকম ক্রিকেট ছোটোবেলা থেকে খুবই ভালো লাগে। তো সেই জন্য সৌমিত্র কোথায় থাকো তুমি, সৌমিত্র কোথায় থাকো যদি একটু বলো, যদি ভিডিওটা একটু শেয়ার করো। সৌমিত্র ভাই তুমি একটু ভিডিওটা শেয়ার করে দাও, শেয়ার না করলে কিন্তু পৌঁছাবে না। আর তুমি একটু পেজটা বন্ধুদেরকে ইনভাইট করে দিও, কারণ কেকেআরের এই যে জয়, শুধুমাত্র কেকেআর তো নয়, মগরাহাট, সৌমিত্র একজন ইউটিউবার রয়েছে মগরাহাটে, রিয়াজ, ওর বাড়ি মগরাহাট মেবি। তো যাই হোক, দক্ষিণ 24 পরগনায় থাকো, আমি থাকি পার্ক সার্কাসে নিয়ার কোয়েস্ট মল। তো রাসেলে বাংলাদেশের ব্যাপারে যেটা বলছিলাম, তো সাকিব আল হাসানের সেই ছক্কা মারার এবিলিটি আর নেই। সাকিব আল হাসান বুঝতে পারছেন যে বয়স হয়ে যাচ্ছে, আর খেলা উচিত নয়, দেশকে সময় দিতে চাইছেন, যদিও দেশেও তিনি নিয়মিত নন, দেশের হয়ে যে খুব ক্রিকেট খেলছেন এমনটা কিন্তু নয়। অর্থাৎ বুঝতে হবে যে মুস্তাফিজুর রহমানের উপর ভরসা রাখা হয়েছিল কেন, তার অভিজ্ঞতা রয়েছে, এবং মাহির যে ছত্রছায়ায় এসে তিনি বদলে গেলেন। পাশাপাশি ঋতুরাজ গায়কোয়াড়কে অধিনায়কত্ব দেওয়া হয়েছে, এটার পিছনেও তাৎপর্যপূর্ণ কারণ রয়েছে। কারণ ভবিষ্যতের কথা তাকিয়ে 2022 সালে দেখেছিলাম যে জাদেজাকে তৈরি করার চেষ্টা করছিলেন ধোনি, কিন্তু ডাহা ফেল হয়েছিলেন। সে বছরই প্লে অফে যেতে পারেনি চেন্নাই সুপার কিংস, কিন্তু শেষ অবধি মহেন্দ্র সিং ধোনি কিন্তু ক্যাপ্টেন্সি নিয়েছিলেন। কিন্তু তারপরেও বলবো যে সেই বছরটা খারাপ যাওয়ার পর 23 সালে মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন করেই কিন্তু চ্যাম্পিয়ন করেছে চেন্নাইকে। এবং চলতি বছরের কথা যদি বলি, চলতি বছরেও মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন করবেন বলে মনে করা হচ্ছিল, কিন্তু ক্যাপ্টেন চেন্নাইয়ের প্রতি যেখানে আবেগ লুকিয়ে রয়েছে, আবেগ জড়িয়ে রয়েছে মহেন্দ্র সিং ধোনির, সেখানে চেন্নাইয়ের ভবিষ্যতের কথা ভেবে, কারণ চেন্নাই ধোনির মস্তিষ্ক প্রসূত সিদ্ধান্ত না থাকলে চেন্নাই 5 বার আইপিএল চ্যাম্পিয়ন হতে পারতো না, যেমনটা রোহিত শর্মার নেতৃত্বে 5 বার মুম্বাই চ্যাম্পিয়ন হয়েছে। এবং এই যে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে, তারপরে মহেন্দ্র সিং ধোনি না থাকলে
চেন্নাই টিমটা হারিয়ে যাবে না তো, এরকমও কিন্তু প্রশ্ন তুলছেন। যেরকম কেকেআর কিন্তু কোনো প্লেয়ারের উপর ভরসা করে না, তারকা ক্রিকেটার তৈরি করে, রিঙ্কু সিংকে যেভাবে তৈরি করেছে সেরকমই চেন্নাইয়ে কিন্তু প্রত্যেক ক্রিকেটার যারা আসে তাদেরকে কিন্তু ধোনি তৈরি করেন, কিন্তু তারপরে ধোনি যদি চলে যান সেক্ষেত্রে চেন্নাই টিমের কি হবে সেটাই কিন্তু বড় প্রশ্ন। অর্থাৎ ধোনি হয়তো মন থেকে যেতে চান না, কিন্তু ধোনির এই মুহূর্তে 42 বছর বয়স, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি আর খেলবেন কিনা সেটাই কিন্তু প্রশ্ন। যদিও ধরে নেওয়া হচ্ছে তিনি ধোনিকে, মহেন্দ্র সিং ধোনিকে সেই লম্বা চুলে আমরা দেখতে পাচ্ছি, যেমনটা 2007 টি20 ওয়ার্ল্ড কাপ জিতেছিল এবং শেষটাও, তার কেরিয়ারের শেষটাও সেই লম্বা চুলে হচ্ছে, এমনটাই কিন্তু অনেকে বলছেন। অর্থাৎ অবশ্যই ক্রিকেট কেরিয়ারের সায়ান্নে এসে MS ধোনি তার লম্বা চুল রেখেছে এবং আমরা দেখছিও সেটা। এবং এই যে চেন্নাই সুপার কিংসকে এবছরে তিনি ক্যাপ্টেন না থেকেও তিনি যে চেন্নাই টিমকে চ্যাম্পিয়ন করার জন্য মুখিয়ে রয়েছেন সেটা কিন্তু বলাই যায়, কারণ ঋতুরাজ গায়কোয়াড় চেন্নাই সুপার কিংসের হয়ে গায়কোয়াড় অনেক বেশি রান করেন এবং এবছরেও তাই তিনি বড় রান করার জন্য মুখিয়ে রয়েছেন এবং দলকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করার জন্য মুখিয়ে রয়েছে। কারণ চেন্নাই সুপার কিংসের যে পারফরমেন্স, অতীতের যদি রেকর্ড দেখেন তাহলে নিঃসন্দেহে বুঝতে পারবেন যে চেন্নাই সুপার কিংসের রেকর্ড কতটা ভালো। দু একটা মরশুম বাদে, যদিও 2 বছর সাসপেন্ড ছিল চেন্নাই সুপার কিংস স্পট ফিক্সিংয়ের জন্য, চেন্নাই এবং রাজস্থান রয়্যালস, কিন্তু তারপরেও এতগুলো মরশুমে তারা যে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে সেটা কিন্তু বলাই যায়। শ্রেয়াস আয়ারকে নিয়ে কি কিছু বলার আছে স্ট্র্যাটেজি নিয়ে? দেখুন, শ্রেয়াস আয়ার যেভাবে খেলছেন, তার বিশ্বকাপের যদি পারফরমেন্স দেখি, খুব ভালো খেলেছিলেন ওয়ানডে ওয়ার্ল্ড কাপে, কিন্তু তারপরে তিনি নাকি কথা শুনছিলেন না, রঞ্জি খেলতে চাইছিলেন না, অর্থাৎ তিনি নিয়ম কানুন রুলস মানছিলেন না, সেই জন্য তাকে গ্রেড থেকে বের করে দেওয়া হয় ঈশান কিষান এবং তাকে। এবার কেকেআরের ক্যাপ্টেন হিসেবে তিনি সাফল্য পাবেন কিনা সেটা সময় বলবে, কিন্তু তার স্ট্র্যাটেজি যেটা, অ্যাজ এ ব্যাটার হিসাবে বলবো যে তিনি ডাহা ফেল, আজকে হয়তো পরবর্তী ম্যাচগুলোতে ভালো খেলবেন, কিন্তু তার যে স্ট্র্যাটেজি, আজকের ম্যাচের দিকে যদি নজর দিই সেক্ষেত্রে খুব একটা যে ভুল আছে এমনটা নয়, কারণ বলবো যে কেকেআরের বলিং লাইন আপ যথেষ্ট স্ট্রং, মানে পেস বলিং লাইন আপ ছাড়া, এবং স্পিনিং লাইন আপ খুবই ভালো, বলার অপেক্ষা রাখে না। কিন্তু কিছু কিছু সময় মনে হয়েছে যে হয়তো একে বল না দিলে ভালো হতো, এরকম মনে হচ্ছিল। কিন্তু আজকে আপনাদেরকে মনে রাখতে হবে, আজকের ব্যাটিং সহায়ক পিচ ছিল, সেই জায়গায় কিছু করার ছিল না। এত বড় রান চেজ করাটা খুব সহজ মনে হচ্ছিল, কেকেআর শেষে ব্যাট করলেও এরকম চেজ করা সহজ হতো। কেকেআর যেখানে একটু বেশি রান করে দিয়েছিল বলে জিতলো, 200 রান করলে তো হেরেই যেত, সেক্ষেত্রে কেকেআরকে মনে করছিলাম যে 220 হয়তো রান করে দেবে, কিন্তু শেষ ওভারে রাসেল সেইভাবে রান করতে পারেননি, সেই জন্য হয়তো আরেকটু বেশি রান হলো না। তো ম্যাচটা হেরে গেলে সেরকম 10-12 রান শর্ট হতো, এরকমই কিন্তু কথা বলতেন। অর্থাৎ আজকের ম্যাচের জন্য হার্ষিত রানার যে শেষ ওভারের যে বল, সেই বলিং পারফরমেন্সের জন্যই কিন্তু কেকেআর জিতলো এবং রুদ্ধশ্বাস জয় পেল 4 রানে। শেষ একটা ম্যাচ দেখে বোঝা যাবে না, আরও কিছুটা ম্যাচ যাক, তারপরে বোঝা যাবে তো শ্রেয়াস আয়ার কীরকম পারফরমেন্স করছেন অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ এ ব্যাটার, তো সেটা আমরা দেখতে পাবো। আজকের ম্যাচ নিয়ে কিছু বলতে চাই না, সবে একটা মাত্র ম্যাচ হয়েছে। আজকে নারিনের ওপেন নিয়ে কিছু বলেন, আমি ভাবি যে নারিনকে দিয়ে ওপেনিং করানো, অতীতে অনেক সাফল্য এসেছে, কিন্তু নারিন আর চলছে না ওপেনিংয়ে, কিন্তু তারপরেও কেন ওপেনিং আনা হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। সল্টকে নামানো হয়েছে ঠিক আছে, দুটো বিদেশি তো নেওয়া যাবে না, সল্টকে গুরবাজের বদলে নেওয়া হয়েছে, মানে গুরবাজকে নেওয়া হয়নি বলে সল্টকে নেওয়া হয়েছে, সেক্ষেত্রে এদিকে 4টে বিদেশির বেশি নেওয়া যাবে না। সল্ট রয়েছে, নারিন, রাসেল এবং অবশ্যই আমাদের স্টার্ক রয়েছেন, তো নেওয়া যেত না আরেক গুরবাজকে, কিন্তু ওপেনিংয়ে আরেকটু স্ট্রং করতে হবে। আমার মনে হয় নারিনকে দিয়ে হবে না, ওপেনিংয়ে ব্যবস্থা করতে হবে যাতে কোনোভাবে আরেকটু ভালো করা যায়, কারণ ওপেনিংয়ে নারিনকে দিয়ে চলবে না। নারিন আজকে ডাহা ফেল এবং শুরুটা যেভাবে 32 রানে সম্ভবত 3 উইকেট হারিয়ে যেভাবে ধুঁকছিল, তারপর কি আপনি মনে করতে পেরেছিলেন যে কেকেআর এত বেশি রান করতে পারবে? সেখানেই কিন্তু বাজিমাত করেছে সল্ট কিছুটা এবং পরবর্তী সময় রাসেলের এই বিধ্বংসী ইনিংসটা না থাকলে, আপনাদেরকে বলে রাখি, মাসেল না থাকলে এই ম্যাচে 200 রানের ডন্ডি টপকাতরা 150 হতো কিনা সন্দেহ রয়েছে। এবং রিঙ্কু সিংয়ের যে সাহায্য করাটা সঙ্গে থেকে, এইটাও কিন্তু বাড়তি পাওনা, এটাও কিন্তু
থাকুন। আজকের মতো লাইভ শেষ করছি। কালকে দুটো হাই ভোল্টেজ ম্যাচের দেখার জন্য অপেক্ষায় থাকবেন। প্লিজ আপনারা একটু রুয়েল টিভিটা শেয়ার করুন, একটু পেজটা লাইক করুন। ভিউ না হলে কিন্তু ভিউ হচ্ছে না, চ্যানেল রিচ করছে না। তো সকলে সঙ্গে থাকুন আর রুয়েল টিভির সঙ্গে থাকুন। খুব ভালো থাকুন। পরবর্তী লাইভের জন্য অবশ্যই চোখ রাখুন। এক্সক্লুসিভ অনেক ভিডিও আসবে। ইডেন গার্ডেন্স থেকে আপনাদের সরাসরি দেখানো হবে। আজকে দুর্ভাগ্যবশত আমি ইডেন গার্ডেন্সে যেতে পারিনি, পরবর্তী সময় যাব, সেখান থেকে লাইভ অনেক কিছু আপডেট পাবেন। খুব ভালো থাকবেন, সঙ্গে থাকুন শুধুমাত্র রুয়েল টিভিতে। খুব ভালো থাকুন, টাটা, শুভরাত্রি।